বিশ্বাস করেন এই দেখেন আমার কাপে এখনো ফ্রেশ জিঞ্জার, ইটস এ মেডিকেশন, রাইট? এখানে বাই দ্য ওয়ে, তো আমি বলি এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এই গুম কমিশনের নিয়ে এত নাটক করার কোনো দরকার ছিল না। এখন আমি বলছি বাংলাদেশের মানুষকে, আপনাদের সবাইকে বলছি, যিনি এটাকে টুইস্ট করেছেন উনাকে খুঁজে বের করতে হবে সরকারের। আমি ডক্টর ইউনূস স্যার, আই রিকোয়েস্ট ইউ, I mean it's my humble request, find out who is the individual who tried, I mean it's best to twist this project. You cannot do that. BDR massacre বিচার, it has a relation with our existence, cannot be ignored or I mean eluded. So আমি জানতে চাই, who is this individual, the government's official, who twisted and manipulated other individuals or those are in charge of the government or in charge of those activities that manipulated them? I want to know the name because it's a danger. This person is a danger for the country, for Bangladesh right now. I mean, he's an agent, or he or her or she is an agent of Awami League and India. For sure, okay? So be careful, this is the dangerous individual যারা এই কাজটা করেছেন। বিডিআর এটা প্রথম থেকে আসার কথা ছিল, একদম ক্লিয়ার কাট কমিশন হবে, বিচার হবে, যদি কেউ মানে নির্দোষ থাকে তাকে ছেড়ে দেওয়া হবে, দোষী যারা আছেন তাদেরকে আনা হবে। এটা আমাদের অস্তিত্বের সাথে, আজকে করেছে বিডিআরে, কালকে করবে সেনাবাহিনীতে। কি করবেন? এই দেশে তো এমনিতে অস্তিত্ব নষ্ট করে দিয়েছে, কিছুই তো নাই আপনাদের তো কিছুই নাই ভাই। বিশ্বাস করেন, আপনারা যদি আমাদের মতো একটু খোঁজ রাখতেন, আমি সবাই আপনাদের কথা বলছি না, অন্য মানুষ যারা আছে আপনারা বুঝেন বলেই তো আমাদেরকে দেখেন এবং এগুলো এখানে এসে কমেন্ট মানে করে যাচ্ছেন। এখনো না ঘুমিয়ে এখানে বসে বসে অনুষ্ঠান দেখতেছেন, এটা কেমনে মনে হয় না? তো এটা যারা বুঝে না, এরা যদি বুঝতো, এরা রাজনীতিবিদরা 51 বছর এই দেশটাকে কি পরিমাণ মানে মানে আপনার ডেস্ট্রয় করেছে, তাহলে এরা প্রতিদিন কান্নাকাটি করে ঘুমাইতো 5 মিনিট, মানে আল্লাহর নাম নিত, নামাজ কালাম করে এটা দোয়া দরুদ করতো, কান্নাকাটি করতো আল্লাহর কাছে। পরবর্তী যে কান্নাকাটি করতো সেটা করতো এই দুঃখে যে এরা আমাদেরকে কি করে দিয়েছে। আপনি 51 বছর আজকের স্বাধীনতার একটা প্রতিষ্ঠান নাই এদেশের, প্রতিষ্ঠান ছাড়া কোনো দেশ জাতি টিকে থাকতে পারে না। Nowhere on this planet. America, who saved Americans? The judiciary, guys. Judiciary. President Trump প্রথমবার যা করেছিলেন, he was about to collapse. America is about to collapse. I mean, January 6th riot, I'm talking about. Judiciary protected us. Judiciary, do you know what does judiciary do? Let me tell you. Then America 3 layers government, right? Executive, judiciary, and Congress, right? Let me tell you one thing. Congress makes the law. মানে তারা ল বানায়, আইনসভা যেটাকে আমরা বলি, কংগ্রেস আর সেনেট মানে টোটাল মিলে কংগ্রেস বলে। এরপরে আপনি কি বিচার বিভাগ কি করে জানেন? বিচার বিভাগ এই লগুলাকে দেখভাল করে থাকে, কনস্টিটিউশনকে দেখভাল করে। দ্য প্রোটেক্টর অফ কনস্টিটিউশন ইজ দ্য জুডিশিয়ারি। ধরেন আপনি একটা আইন আনলেন, সে আপনাকে পছন্দ করলো না, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি মুসলমান পছন্দ করি না, আমি একটা আইন আনলাম, কিন্তু এই আইনটা যদি দেখে তারা it is contradictory to the constitutional rights of American citizen, then the lower court or the federal court or any judge, they could say, oh, hang on a second, you brought this law, it's not compatible to the Constitution, it's directly violating constitutional right of American citizen, therefore boom, gone, garbage, this law is garbage overnight. This is how this country, এজন্য বলছি যে এই নলেজ গুলো না থাকলে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। You need this kind of knowledge how this world work, right? এটা হচ্ছে মানে বিচার বিভাগের কাজ। আমি বলছি লোয়ার কোর্টে তো আছে, আসামি ধরবে, বিচার জামিন দিবে, ওইটা অন্য ব্যাপার। মূলত জুডিশিয়ারি যেটা সুপ্রিম কোর্ট, দে ওভারসি দ্য কনস্টিটিউশনাল রাইটস অফ আমেরিকান সিটিজেন। দ্যাট আপনি ক্ষমতা আছেন, এক্সিকিউটিভ ব্রাঞ্চে যারা আছেন, আপনি ক্ষমতা আছেন, এসে একটা মানে একটা আইন করে দিলেন, পছন্দ হলো না আপনাদেরকে, আপনার ইমিগ্রান্টদের, কালো মানুষদেরকে, হবে না। কনস্টিটিউশন যদি এটার সাথে কন্ট্রাডিক্টরি হয় কনস্টিটিউশনাল রাইটের সাথে, ইজ বুম, you cannot do that. That's how an executive branch, they implement the laws. The executive branch, I mean the government, they implement the laws. আর কি বলে বিচার বিভাগ, দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, 3 layers government. This is the most powerful democratic system on this planet. মানে যে যাই বলুক না কেন, আমার দেখা, আমি অনেক দেশে গেছি, আমি ব্রিটেনের মতো দেশে আমি পড়ালেখা করেছি, সেখানে আমার জীবনের একটা অংশ কেটেছে। আমি এটা কম্পেয়ার করার আমার who would be the better person than I who can compare this stuff. I am the only guy, right? Or not only, there are many, but I'm one of them. So আপনি কল্পনা করেন যে আমি দেখেছি এটা। সুতরাং এত সুন্দর সিস্টেম পৃথিবীর কোথাও নেই। এই জন্য আমি বারবার বলছি, যখন ডক্টর আলী রিয়াজ সাহেবকে কনস্টিটিউশন বা সংবিধান রিফর্মের কমিটিতে রাখা হয়েছে, I was very happy, pleased with. Why? Because I know he knows this stuff. He sees this stuff every single day. So could be a good touch of Western civilizations and democratic system into our constitution or our democracy. What you see in Bangladesh is not a democracy. It's just a looting.
and they're disgusting stuff in the name of democracy and one kind of dictatorship in the name of democracy in Bangladesh. So therefore, this is a high chance for or high time, a good opportunity, so that we can avail these and make our country better for everyone. Ladies and gentlemen, আইনের শাসন নাম্বার 1, বিচার বিভাগ নাম্বার 1, এই প্রতিষ্ঠানগুলো যদি দাঁড় করাতে না পারে কেউ, এটা সে কিছুই নাই। এজন্য আমি আবার বলছি, আমরা আসতেছি কি ধরনের মানুষ হবে, কিছু এমপি হবেন, প্রার্থী হবেন, যোগ্যতা কি থাকবে, ইট ইজ এ ম্যাটার লেডিস এন্ড জেন্টলম্যান, ইট ডাজ ম্যাটার, রাইট? তো এগুলো আমাদেরকে বুঝতে হবে ফর দ্য ফিউচার। আপনি কি মনে করেন 51 বছর পরে স্বাধীনতার নট এ সিঙ্গেল ইনস্টিটিউশন, এবং এরা আবার রাজনীতি করতে চায়, আবার রাজনীতিতে আসবেন, শেখ হাসিনা আবার আমাদের চাই, শেখ হাসিনা সরকার বারবার দরকার। ইউ সান অফ বিচ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ই টকিং অ্যাবাউট? শেখ হাসিনা সরকার বারবার দরকার কিসের জন্য? তোর পাশায় এখনো লাথি পড়ে নাই, তোর সন্তানের পাশায় এখনো লাথি পড়ে নাই, মানে এখন অপেক্ষা করতেছ ভারতরা সরাসরি এসে লাথি দিয়ে তোর সন্তানের আর তোর পাশার লাথি নিয়ে নেবে। 53 ইয়ার্স, ইয়েস। এখনো মনে হয় না এগুলা 16টা বছর এই সরকার ক্ষমতায় ছিল। একটা প্রতিষ্ঠানের নাম বলেন আমার সাথে ডিবেট করার ক্ষমতা কোনো আওয়ামী লীগের আছে? কখনোই নাই। এজন্য তার কখনোই আমার সাথে বসতে চায় না। আমি তাকে ল্যাংটা করে দেওয়ার ক্ষমতা রাখি, আল্লাহর রহমতে দিয়েছি, প্রমাণ করেছি, সেটা প্রশ্ন করে ল্যাংটা করে দিয়েছি এদেরকে, কিছুই বলেন, শুধু প্রশ্ন করেছিলাম। বুড়ি উদাহরণ আছে। আপনি বলেন 51 বছর একটা প্রতিষ্ঠান মানুষের জন্য নিবেদিত করেছেন। শেখ হাসিনার জন্য আমি নাম নিয়ে পানি খেতাম, শেখ হাসিনা বলেন। তা আপনারা বলে আমি চাই শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই কথাটা বলা মাত্র তাকে জেল দেওয়া দরকার। এর মানে কি? সে ভারতকে ডেকে আনছে বাংলাদেশকে শাসন করার জন্য, সে গণহত্যা আবার চালানোর আবার আমাদের ব্যাংক, ইসলামিক ব্যাংকগুলো, সব ব্যাংকগুলোকে লুটপাট করার জন্য একটা প্রাণীকে ডেকে আনতেছে। It couldn't be happened. It couldn't be taken place in Bangladesh anymore. Enough is enough. I want to sit with you, Monir Ahmed. Definitely, my brother, one day. I'm planning to run some programs with our audience and our people, right? So আমি আপনাদেরকে লিংক দেবো, আপনারা জয়েন করতে পারবেন, আমার সাথে যুক্ত হতে পারবেন। That's the bottom line, right? 51 বছর পরে একটা প্রতিষ্ঠান নাই, তারা নাকি মানে বারবার দরকার। কি করবে সর্বনাশা কথাবার্তা বলে এগুলা? Can you imagine this? বলতে পারে একজন মানুষ যারা খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, যারা একটা দেশকে একদম আরেকটা ভারতীয়করণ, সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হচ্ছে পৃথিবীতে ভারত। এখন এই ভারতের মতো দেশের কাছে বাংলাদেশটাকে দিয়ে দিয়েছিল করদার্য বানিয়ে, এরা নাকি আবার বারবার দরকার। যারা বলে সান অফ বিচ, এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা দরকার। বারবার দরকার, কিসের জন্য বারবার দরকার? মানে পাশা লাথি পড়ে নাই যারা বলে, মানে সাধারণ মানুষ যারা বলে, yes, this government is not 100% up to the mark right now yet, but they have to. The next government will come, but we need an election, but we're going to wait for the reforms to be done. If not, it's going to be same bullshit on the other side of the coin, right? So we need some changes into our system. এজন্য বলছি যে যারা এখন মনে করেন, yes, there are many people যারা সত্যিকার অর্থে মানে গভর্নমেন্ট পরিচালনা করার যোগ্য না। আমি আবারও বলি, এটার অনেক ব্যাপকতা আছে। সুতরাং এটা আমাদের একটা প্রবলেম। আমরা যাকে ইচ্ছা তাকে মনে করি যে সে মানে পিএইচডি ডিগ্রি আছে, দুইটা কথা বলেছে, মানে এক্সিকিউটিভ পাওয়ার। মনে রাখবেন, when you become a minister, you are a number 1 executive. এক্সিকিউটিভ মিনস বুঝেন তো, একটা কোম্পানির বস যিনি এক্সিকিউট করেন সবকিছু। থিঙ্ক করেন ভবিষ্যতে কি হবে এই কোম্পানির, 20 বছর পরে, 30 বছর পরে, what will be the position of this company into the market, world market, something like that. So this kind of thoughtful mind you need to run the government. If you do not have it, doesn't matter how many PhD degree you have, you're not fit for the purpose. That's the bottom line, ladies and gentlemen. So above all, that's what I wanted to make it out. এবং আরো একটা খবর হলো যে আপনার টিউলিপ সিদ্দিকী, যিনি আপনার শেখ হাসিনা বলেছি এর আগেও, ওনাকে তারা ব্রিটেনের মন্ত্রিসভা, তাদের সংসদীয় কমিটি, গোয়েন্দা বলা যায় এদেরকে, মানে পলিটিক্যাল, মানে আপনার ডিটেকটিভ, তারা জিজ্ঞাসাবাদ করেছেন, তার কাছ থেকে উত্তর নিয়েছেন। এটা স্বাভাবিক, এটা আমি বলেছিলাম আপনাদেরকে, এটা আমি বলেছিলাম যে এটা ইট হ্যাজ টু বি ডান, বিকজ এটা কিন্তু শুধু মানে উনি বললেই হবে না, এটা ব্রিটেনের আপনার নিউজ পেপার প্লাস যারা আছেন তারা এটা মানবেন না। মানে she got to reply some answers and questions and she did. Now এখন আমরা দেখবো গভর্নমেন্টের মুভমেন্ট, লেবার পার্টির ন্যূনতম যদি কোনো কিছু থাকে, she has to go and she will be gone. I'm telling you, take a note today. ন্যূনতম এই ব্রিটেনের গভর্নমেন্টকে, গোয়েন্দাদেরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। FBI তো নাই, এদেরকেও নাই, এরা বের করে নিবে। সুতরাং কোনো কারণে যদি ওনার মানে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকে, she's over. And ব্রিটেনে এন্টি রাশিয়ান একটা সেন্টিমেন্ট আছে, সিরিয়াস এন্টি রাশিয়ান সেন্টিমেন্ট আছে ইন ব্রিটেন। সো she got to be, Ilyas Ali is no more. Okay, আপনি বলতে পারেন, no problem, but my যুক্তিটা আমি দেখিয়েছি at the beginning of the live. So I hope you understood that, ladies and gentlemen. So go on, confirm.
gone confirm. You talking about are you referring to Tulip Siddiqui? ভারত ভাই, if so আমার ধারণা এবং এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসে নাই after that, right? So look like Tulip Siddiqui, her position is ইংরেজিতে বলে untenable, the position that you can't defend. অর্থাৎ মানে এমন একটা পজিশন পড়েছেন যেটাকে আপনি ডিফেন্ড করতে পারবেন না। ধরেন হাতে হাতে আপনি চুরিতে ধরা খাইছেন, এখন ডিফেন্ড করবেন কিভাবে? ডিফেন্ড করার কিছু নাই, ইউ গট টু বি পানিশড। ওর আপনি কাউকে হত্যা করে ফেলছেন, এখন আর ডিফেন্ড করার কিছু নাই আপনার, যে না আমি হত্যা করেছি, ও আমার একটা প্রয়োজন ছিল, আমার একটা অসুবিধা ছিল, আমি এটাতে আর কোনো ডিফেন্ড না, চলে ডিফেন্স নাই এটাতে। সুতরাং এটাকে ইংরেজিতে বলে আনটেনেবল, মিনস দ্য পজিশন দ্যাট ইউ ক্যান ডিফেন্ড এগেইনস্ট সামথিং। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক। নাও I wish I would be wrong in this regard, right? But what I can see and my experience, what I see everything, I think she's in trouble right now. এটা আমি বুঝতে পারতেছি, কারণ এটার ঘটনার পরে গভর্নমেন্ট কোনো স্টেটমেন্ট দেয় নাই। যে কোন সময় দেখতে পারেন টিউলিপ সিদ্দিকি রিজাইন বা স্টেপ ডাউন করেছেন বা রিজাইন করেছেন, অথবা ব্রিটেনের গভর্নমেন্ট ইন দ্য মিন টাইম দে ট্রাইং টু সি ওয়ার ইজ দ্য লুপ হোলস অর ইফ দেয়ার ইজ ফিশি, if anything fishy, yeah, untenable, yeah, not teamable, untenable. So that's the bottom line, ladies and gentlemen. So এবং গুণকে নিয়ে বললাম, এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নির্বাচন চাচ্ছেন অনতি বিলম্বে। Yes, we need an election, but reforms got to be done, right? So আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি আমার সাজেশন হচ্ছে বা আমার অনুরোধ, আপনি যেহেতু yes, you are right, untenable. So আপনি যেহেতু মানে যে কোন সময় চাইলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারেন, এভাবে বোল্ড স্টেটমেন্ট উনি না দিলে আমরা খুশি আপনার উপরে, এটা আমার অনুরোধ। কারণ ইউ গেট দ্য অ্যাক্সেস, ইউ ক্যান মিট চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস এনি টাইম। সুতরাং আপনি গিয়ে বলেন, এটা সবচেয়ে আরো সুন্দর হয় আপনাদের জন্য, বিএনপির মতো দলের জন্য। এভাবে রাস্তাতে দাঁড়িয়ে আমি নির্বাচন চাই এটা বলার কোনো দরকারই নাই বিএনপির জন্য, এটা আমি মনে করি। আমি যদি এই পজিশনে থাকতাম আমি এটা করতাম। আর একটা উদাহরণ দিয়ে বা সাজেশন দিয়ে যাই, কিন্তু আমাদের সরকারের ভিতরে ইন্টেলেকচুয়ালিটির অভাব আছে। আপনি যখন এস আলম বলছে যে ইন্টারন্যাশনাল কোর্টে সে কেস করবে আপনার কিসের বিরুদ্ধে, বাংলা সরকারের বিরুদ্ধে, বিকজ হিজ অ্যাসেটস হ্যাভ বিন ফ্রোজেন, আই মিন এই জন্য আমি বলি, আমি থাকলে কি করতাম জানেন কেন? বিকজ সে বাংলাদেশী নাগরিক না, দেয়ারফর হি ক্যান ডু ইট। আমি সরকারকে বলছি, আপনারা বলেন অনতি বিলম্বে তার যে ডিন্যাচারালাইজেশন প্রসেসটা নিয়েছিল সে, ওই যে আপনার কি বলে ওই যে সিটিজেনশিপের যে সেটা তার নাগরিকত্ব ত্যাগ করেছে, বাংলাদেশী নাগরিকত্ব, এই প্রচেষ্টাকে অবৈধ ঘোষণা করুন, তদন্ত করে বলুন এটা হয় নাই, এটা রং হয়েছে। দেয়ারফর he will maintain his Bangladeshi citizenship. So it's easy for the government to pursue him or go after him. এটা আমি জানি এই মাথার মধ্যে সরকারে এটা নাই, এটা বুঝে না তারা। ইসকন নিয়ে আমরা দেখেছি, ইসকনটাকে ম্যানেজ করতে পারে নাই। ইসকনকে কিভাবে আপনার খেয়ে দিবে গভর্নমেন্ট, ওটা ম্যানেজ করতে পারে নাই বিকজ অফ হ্যাভিং দ্য ল্যাক অফ ইন্টেলেকচুয়ালিটি। আমি বলছি এখানে সরকারকে, আপনি তদন্ত করেন তার নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়াটা। নাগরিকত্ব ত্যাগ, একদিনে নাগরিকত্ব ত্যাগ করেছে সকালের ভিতরে 5 ঘন্টার ভিতরে, ওইটাকে অবৈধ ঘোষণা করে দিন, তদন্ত করে যে এটা হয় নাই, বিকজ এটাকে ল্যাপসাস, এটা দুর্নীতি করেছে, টাকাকে এটা এভাবে হওয়া হয় না। যখন এটা বাতিল করে দিবেন তখন আর সে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে পারবে না, খেয়ে দিবেন তাকে। এই মাথাটা ইন্টেলেকচুয়াল মাথার মধ্যে থাকতে হবে, না থাকলে সরকার পরিচালনা করা যায় না। এটা আমি বলছি যে আমি যদি ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন, ইসকন না আমি থাকতো না বাংলাদেশে, এখন সিস্টেম করে দিতাম। ফারুকির মাথায় আছে ভাই, আচ্ছা ইসকন, আমি বললাম না, আমি ফর্মুলা দিয়েছিলাম কিভাবে ইসকনকে খেয়ে দিতে হবে। ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন, it is a spy agency, I would say that. আপনার ISKCON, in Bangladesh, they're the danger for Bangladesh. Singapore ISKCON banned, yes, that's what I'm saying. Not only Singapore, there are many other countries ISKCON is banned. So therefore আমি এটা বলছিলাম যে আপনি এখন দেখেন সে কেন এটা ভয় দেখায়, বিকজ তার বাংলাদেশী নাগরিকত্ব নাই এখন, এর জন্য ইন্টারন্যাশনাল সিটিজেন হিসাবে তার বিরুদ্ধে করতে পারে না সরকার, দ্যাট ইজ আ ল, ইন্টারন্যাশনাল ল। সো এখন যারা করতে হবে, অনতি বিলম্বে তার নাগরিকত্বটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, যে প্রক্রিয়া সে নাগরিকত্ব ত্যাগ করেছে ওটা অবৈধ ছিল, দ্যাটস ইট। তো এটা মাথার মধ্যে না থাকলে তো হবে না, মাথার মধ্যে যদি গু ভরা থাকে তাহলে আপনি সরকার পরিচালনা করতে পারবেন না। এই ইসকন কেন্দ্রিক এই যে জটিলতা আপনারা আনছেন, এই জটিলতাটা, এই যে ক্রাইসিসটা তৈরি করার মূল কারণটা ছিল ইন্টেলেকচুয়ালিটির অভাব, অর্থাৎ গভর্নমেন্ট ওয়াজ অ্যান ইন্টেলেকচুয়াল। এই ক্ষেত্রে এটাকে প্ল্যান করে করতে হয়,
এটা করতে হবে আপনাকে, এটা এটা খারাপ কাজ না। দেশের স্বার্থে এই ইন্টেলেক্ট, এটা গোয়েন্দা বাহিনী বিভিন্ন সরকারের মাইন্ড থেকে এটা আসা দরকার। এভাবে করলে এভাবে, এভাবে করলে এভাবে, যারা ইন্ডিয়া মানে রড়া করতে চেষ্টা করে তারা করেছে। এই যে মুসাদের কথা বলছেন, তারা কেন ডেরি কামিং ইন 2 মিনিট। আসসালামু আলাইকুম, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা থেকে এমনটাই মন্তব্য করছেন। ইতিমধ্যে আপনারা সকলে জানেন, মোদি বাংলাদেশকে নিয়ে টুইটারে বিভ্রান্ত মন্তব্য করেছে। প্রিয় দর্শক শ্রোতা, বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে, তবে মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত মতামত। এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। আগামীকাল বুধবার 18 ডিসেম্বর মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ড যাচ্ছে। এ সময় D8 সম্মেলন বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। সেন্ট মার্টিন প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে যুদ্ধ অবস্থা চলার কারণে সেন্ট মার্টিনে যাওয়া আসার রুট সাময়িক বদল হচ্ছে, পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে। এর আগে গতকাল সোমবার নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট লেখেন, আজ বিজয় দিবস। 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, এমনটাই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে বাংলাদেশকে নিয়ে তিনি অনেক বড় কটূক্তি করেছেন। সেটার জবাব বাংলাদেশ অবশ্যই ভারতকে খুব শীঘ্রই দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 31 দফা সফল করে জুলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান, এমনটাই মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না। আমরা আমাদের 31 দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত 15-16 বছরের গুম খুন সহ সব জুলুম অত্যাচারের জবাব দেব। তিনি বলেন, এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া স্বপ্ন পূরণ হবে, জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানাই। ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাক বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি। গণতন্ত্র ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশ ভিড় থেকে তা জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। বুধবার 18 ডিসেম্বর দিনব্যাপী বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2 মহানগর 1 জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হলেও তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ওই পৃথক কর্মশালায় ৩,০০০-এর বেশি নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২০ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম। এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয়। নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা জানাতে চান উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ উপভোগ করছিলাম, এজন্য প্যারিসে ছিলাম। সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে। তিনি আরও বলেন, আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণ্য এটাকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্ব তৈরি করেছি। সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয়। জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, এটি আমি আশ্বস্ত করছি। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ চায়। এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশে বা আরেক দেশে পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া, বিশেষ করে তরুণদের উপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।